গত 15 বছরে আওয়ামী লীগ এক ফোঁটা পানিও আনতে পারেনি বলে বিএনপির অভিযোগ। তিস্তা পাড়ে নদী রক্ষা কর্মসূচিতে লাখো মানুষ। সংস্কার করতে হলে রাজনীতিবিদদের দিয়ে করতে হবে বললেন তারেক রহমান। নির্বাচনের যত দেরি ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়বে সতর্কতা। রোজা ও ঈদে সুলভে চাল সহ নিত্যপণ্য নিশ্চিত করার ঘোষণা। মফস্বলে যথাযথভাবে কর আদায়ে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 7 উইকেটের পরাজয় টাইগারদের। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গত 15 বছরে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দিয়েও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমাবেশে তিনি বলেন, এখন বাঁচা মরার নতুন লড়াই শুরু হয়েছে। তিনি আরো বলেন, ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে বসিয়ে রেখেছে। মনির হোসেনের ক্যামেরায় বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে একই সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। টানা 48 ঘন্টা এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচি বাস্তবায়নে তিস্তার বুকে মঞ্চ তৈরি, খাবার ব্যবস্থা ও তাঁবু টানিয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। তিস্তা ব্রিজ পয়েন্টে নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি তুলে ধরেন বিএনপির নেতারা। কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই। অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তার ন্যায্য পানি চাইতে হবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচন চায়, কারণ নির্বাচন দিলে দেশে স্থিতিশীলতা আসবে। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ নতুন করে বাঁচার সুযোগ পাবে। বাংলাদেশ ভারতের দীর্ঘ তিস্তা চুক্তির প্রক্রিয়া, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত প্রকল্পের কারণে প্রাণ হারাচ্ছে নদী। সাধারণ মানুষের দাবি, নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই। লালমনিরহাট তিস্তা নদীর পার থেকে মনির হাসান, চ্যানেল আই। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের 5 জেলায় টানা 48 ঘন্টার লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দাবি আদায়ে তিস্তা নদীর 11টি পয়েন্টে সমবেত হয়েছে লাখো মানুষ। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। তিস্তার তপ্ত বালুচরে হাজারো মানুষের ঢল, দৃষ্টি সীমানায় সংগ্রামী মানুষের মুখ। বন্যা ভাঙনে সর্বশান্ত হওয়া এ জনস্রোতের কণ্ঠে একটি উচ্চারণ, জাগো বাহে তিস্তা বাঁচাই। রংপুর লালমনিরহাটের শতবর্ষী তিস্তা রেল সেতু এলাকায় অগণিত মানুষের উপস্থিতি প্রমাণ করে এটি তিস্তা পাড়ের মানুষের বাঁচা মরার আন্দোলন। আমাদের প্রাণের দাবি নিয়ে আমরা তিস্তা অবস্থান করতেছি। ইনশাআল্লাহ এবার আমাদের দাবি আমরা পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। তিস্তা নদী মরুভূমি হয়ে গেছে, আমাদের ন্যায্য অধিকার আমরা চাই। আমরা তিস্তা বাঁচার জন্য কামকাজ ফেলে 2 দিন ধরে এখানে অপেক্ষা করতেছি। এই আন্দোলনের মাধ্যমে ভারতকে তিস্তা চুক্তি করতে বাধ্য করা সহ তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান বিশেষজ্ঞ ও আয়োজকদের। তিস্তা পাড়ের যে পেশাজীবী মানুষ, প্রায় 1 কোটি মানুষ যারা কৃষির উপর নির্ভর করে, তাদের জীবন যেন পরিবর্তন হয়, সে ধরনের প্রজেক্ট আসলে তিস্তায় নিতে হবে। দাবি যদি আদায় না হয়, পর্যায়ক্রমে কর্মসূচি দিতে থাকবো।
চালিয়ে যাব আন্দোলন। টানা 48 ঘন্টার আন্দোলন কর্মসূচিতে সমাবেশ, পদযাত্রা, পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন, নাটক, ভাওয়াইয়া, পালাগান, জারি গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিস্তা পারের দাবি উচ্চারিত হচ্ছে। তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা উত্তরের 5 জেলার 11টি পয়েন্টে সর্বকালের সর্ববৃহৎ এই আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। অবিলম্বে তিস্তা চুক্তি মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। লালমনিরহাটের তিস্তা রেল সেতু এলাকা থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার সফল করতে হলে অবশ্যই রাজনীতিবিদদের মাধ্যমে করতে হবে। রাজধানীতে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ফটো জার্নালিস্টের সঙ্গে মতবিনিময় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়তে থাকবে। রাহুল রায় রিপোর্ট। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি সমর্থক সংগঠন আমরা বিএনপি পরিবার। সারা দেশেই ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে সংগঠনটি। সোমবার রাজধানীতে ছাত্র জনতার আন্দোলনে আহত ফটো জার্নালিস্টদের সঙ্গে মত বিনিময় করে আমরা বিএনপি পরিবার। এ আয়োজনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দেশের সংস্কার, প্রকৃত সংস্কারও যদি করতে হয় তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, ইন্টেলেকচুয়ালস আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। দ্রুত নির্বাচন আয়োজনের গুরুত্ব নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। দেশের কথা বলায় জাতীয়তাবাদী শক্তিকে বিদেশিরা পছন্দ করে না বলে মন্তব্য করেছেন তারেক রহমান। জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টারা বলেছেন, আসন্ন নির্বাচন ভালো হবে। সম্মেলনে জেলা প্রশাসকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা। রোজা ও ঈদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করার কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা। বিদ্যুৎ সাশ্রয় করতে অফিস সহ বাসা বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি না রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বিদ্যুৎ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাদ্য পরিস্থিতি, ভূমি সেবা সহজ করা, রোজায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আসন্ন রমজান ও ঈদে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করতে তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের বিচক্ষণ ভূমিকায় থাকতে আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। এই দেশে জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো। ইলেকশনটা করানো কিন্তু ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, ইজ এ হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। আপনারা মনে রাখেন যে যুদ্ধ বিগ্রহ ছাড়া দিস ইজ দ্য লার্জেস্ট মোবিলাইজেশন ইন ওয়ান কান্ট্রি, যেখানে একদিনে ইলেকশন। আশা করি ভালো হবে, এই কারণে যে উই আর নট ইন্টারেস্টেড। বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র 25 ডিগ্রির নিচে রাখলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো
বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে 25 কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। যদি দেখা যায় যে না, এটা আমাদের যে অনুরোধ, এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ যা কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি এবং করের আওতা বাড়ানোর বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। আমরা যদি আপনার এই যে ক্রেডিট কার্ড বা মোবাইল ইসের মাধ্যমে করি, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস, কারণ যতই আপনার ইসে করবেন, ডিজিটাইজ করবেন, ততই কিন্তু সবচেয়ে বেশি হয়। কারণ একটা এক্সাম্পল, ডাক্তাররা আমার কাছে ফি নেয়, ক্যাশ নেয়, তাই এটা কোনো রিসিটও তো আপনার নেন না। স্থানীয় পর্যায়ে চিকিৎসক, আইনজীবী ও ব্যবসায়ীদের আয়ের উপর যথাযথ কর আদায়ে উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। দুবাইয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 7 উইকেটে হেরেছে টাইগাররা। আগে ব্যাট করে 202 রানে অল আউট হয় নাজমুল হোসেন শান্তর দল। সর্বোচ্চ 44 রানে আসে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ 35 রান করেন সৌম্য সরকার। জবাব দিতে নেমে শাহিনস ক্যাপ্টেন মোহাম্মদ হারিস ও মুবাসির খানের 250তেই ম্যাচ বের করে নেয় পাকিস্তান শাহিনস। হারিস 76 এবং মুবাসির অপরাজিত থাকেন 65 রানে। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব নেন 1টি করে উইকেট। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসর শুরু করবে বাংলাদেশ দল। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা সংগ্রামীদের নামে রাজধানীর 15টি সড়কের নামকরণ করা হলেও নেই পরিচিতি। সিটি কর্পোরেশনের ট্যাক্সের চিঠির ঠিকানায় ভাষা সংগ্রামীদের নাম উল্লেখ থাকলেও বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলে এইসব সড়কের নাম নেই, রয়েছে কেবল নম্বর। সংশ্লিষ্টরা জানান, প্রচারের অভাব, দায়িত্বহীনতা ও অসচেতনতার জন্যই ভাষা সংগ্রামীদের নামে সড়কগুলো পরিচিতি পাচ্ছে না। মঈন হোসেনের ক্যামেরায় রিয়াজ ইসলামের রিপোর্ট। ভাষা আন্দোলনে অবদান রাখা ভাষা সংগ্রামীদের নামে রাজধানীতে 15টি সড়কের নামকরণ করে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন। 2007 সালে সে সময়ের মেয়র সাদেক হোসেন খোকার হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগ এখন শুধুই নামফলকে সীমাবদ্ধ। এটা ধানমন্ডি 10 নম্বর রোড এই নামে পরিচিত আর কি। আপনি জানেন এই রোডটা যে ভাষা সৈনিকের নামে পরিচিত? না, আমি আজকে জানলাম। কাগজ কলমে বা লিখিতভাবে হয়তো ভাষা সৈনিকের নাম আছে, কিন্তু আসলে প্রচলিত না। এটা 10 নম্বর রোড নামে সবাই চেনে। ভাষা সংগ্রামীদের সন্তানরা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এসব সড়ক ভাষা সংগ্রামীদের নামে পরিচিতি পাচ্ছে না। সরকার প্রিন্সিপাল আবুল কাশেম সরের নামে যে রাস্তায় করছে বাংলাদেশের সামনে, যেটা দারুসালাম নামে পরিচিত, কিন্তু সেদিন আমি গেলাম, মাস 6 আগে গেছি, যাই দেখুন আবার ফলকটা নাই। এটা কতটুকু দুঃখজনক, অপমানজনক, সেটা ভাষা প্রকাশ করতে পারবো না। এটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আমাদের জন্য, যে আমরা লিখে দিলাম কাজী গোলাম মাহবুব সড়ক, কিন্তু কেউ জানতে পারছে না। আমাদের বলে দিতে হয়। এটা সরকারের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের এই কাজী গোলাম মাহবুব সড়কই যাতে থেকে থাকে, এটা যাতে 10 নম্বর রোড না হয়। বিশেষজ্ঞরা বলছেন, পুরানো সড়ককে নতুন নাম না দিয়ে নতুন সড়কগুলোকে ভাষা সংগ্রামীদের নামে করলে মানুষ তাদের বিষয়ে জানতে আগ্রহী হবে। যদি একটি সড়ক একবার পরিচিত হয়ে যায় বিশেষ কোনো নামে, তাহলে নতুন নাম আর মানুষের মধ্যে কাজ করে না। সিটি কর্পোরেশনের চিন্তা করা উচিত যে নতুন যে রাস্তা হবে, সেই রাস্তার নাম ভাষা আন্দোলন কেন্দ্রিক শহীদদের নামে কিংবা ভাষা সংগ্রামীদের নামে যদি করা হয়, তাহলে এই সংকটটা হবে না। নতুন প্রজন্মের কাছে ভাষা সংগ্রামীদের ইতিহাস ও অবদান তুলে ধরতে সরকারকে প্রচারের প্রতি মনোযোগী হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে আর্জেন্টিনা। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে কৃষি সংবাদ। ভোলা সদর উপজেলার প্রায় সব ইউনিয়নে হোগলা পাতার রশি বুননের কাজ করে স্বাবলম্বী হয়ে উঠছেন নারীরা। কেউ ব্যস্ত রশি বুননে, আবার কেউ সেটি ব্যাপারীদের কাছে সরবরাহ করেন। ভোলা প্রতিনিধি হারুন রশিদের তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট।
ভোলার প্রত্যন্ত অঞ্চলে একসময় অবহেলিত হোগলাপাতা আজ বদলে দিয়েছে হাজারো নারীর জীবন। এই হোগলাপাতা এখন শুধু রান্নার খড়ি হিসেবেই সীমাবদ্ধ নেই। ভোলার গ্রামাঞ্চলের প্রতিটি কোণায় এমন নারীদের কর্মব্যস্ততা চোখে পড়ে, যেখানে তাদের হাতে বোনা হোগলাপাতার রশি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। তারপরে ভিজা, তারপরে রশি পাকাই, বিকালবেলা একটু অবসর পাই, তখন আমরা এই কাজটা করি। হোগলাপাতা রশি বুনিয়া সংসারে 2 টাকা পাই। 8-9 বছর পর্যন্ত তোর পাতার মুড়ি ভাঙ্গি আমার সংসারে একটা আয় হইলো। ভোলার চরসামাইয়া ইউনিয়ন সহ প্রায় সব ইউনিয়নের নারীরা হোগলাপাতার রশি বুননে নিয়োজিত। চরের বিভিন্ন স্থান থেকে হোগলাপাতা সংগ্রহ করে ব্যাপারীরা তা নারী কারিগরদের কাছে পৌঁছে দেন। হোগলাপাতার রশিটা পরিত্যক্ত একটা জিনিস ছিল, যেটা এখন আলহামদুলিল্লাহ সবার ইয়েতে এই প্রচেষ্টা এখন বিদেশে যাচ্ছে। সরকার যদি ওরকম আমাকে সহযোগিতা করতো, 0 ইন্টারেস্টের মাধ্যমে যদি কোনো লোন বা এরকম ব্যবস্থা করে দেয়, তাইলে আর কি আমি সফল হওয়ার এরকম একটা স্বপ্ন দেখি। ইতোমধ্যেই এই হোগলাপাতার দিয়ে তৈরি নানা উপকরণ দেশ ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। যা যা করণীয় তাদের জন্য আমরা চেষ্টা করব। আর ঋণ পাওয়ার যে বিষয়টি বলছেন, এইটি আমরা ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারবো। যদি কেউ আগ্রহী থাকে বা আসে আমাদের কাছে, তাহলে আমরা চেষ্টা করব তাকে সহায়তা করার জন্য। ভোলার স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন সরকার যদি এই শিল্পে বিনিয়োগ করে এবং কারখানা স্থাপন করে, তবে নারীদের কাজ আরও সহজ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মানব ধর্মের জয় গানে চলছে নরসিংদীর ঐতিহ্যবাহী বাউল মেলা। মেঘনা নদী তীরবর্তী বাউল আখড়াধামের যজ্ঞ ঘিরে বসেছে 500 বছরের পুরনো এই মেলা। সপ্তাহব্যাপী আয়োজনে পুণ্য স্নান সহ নানা আচারে সময় কাটাচ্ছেন দেশ বিদেশের বাউল ও ভক্তবৃন্দ। গানের সুরে মানব প্রেমের মূর্ছনা জানান দিচ্ছে আবহমান বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের। সুমন রায়ের রিপোর্ট। ঢোল, খোল, করতাল, বেহালা, একতারার সুর আর দরাজ বাউল কণ্ঠ। আত্মশুদ্ধি আর আত্মমুক্তিতে মানব প্রেমের আরাধনায় জাগ্রত আখড়াধাম। প্রায় 500 বছর ধরে মাঘী পূর্ণিমা তিথিতে বসা এই মেলায় ভারত সহ দেশ বিদেশ থেকে আসেন বাউল সাধকরা। তুলে ধরেন মানবপ্রেম ও দেহতত্ত্বের রূপ স্বরূপ। যজ্ঞ ও ভক্তি নিবেদনে চলে মনোবাসনা পূরণ সহ মানব জাতির মঙ্গল কামনায় প্রার্থনা। ভক্তি ভালোবাসার জন্য আসছে, মানসিক বা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য আসে, মুক্তি লাভের কামনায় আমাদের আজকে এখানে যেই কামনা করে নিয়ে আসি। হ্যাঁ, অবশ্যই পূর্ণ মেলা যেহেতু হয়, বিভিন্ন কেনাকাটা এগুলি করে থাকে। সবাই আসে পূর্ণ লাভের আশায়। বাতি দিচ্ছি, লুট দিচ্ছি। মেলা ঘিরে যে অর্থনীতি, তাতেই ঘুরছে অনেকের জীবন জীবিকার চাকা। মেলায় পাওয়া যাচ্ছে বাঙালির চিরচেনা মুখরোচক খাবারের পাশাপাশি বিভিন্ন পণ্য সামগ্রী। আরাধনার যে বিষয়টা আছে, ওইটার জন্য আমরা মূলত প্রতি বছর এখানে আসি। ফল টল নিয়ে আসি, ঘি প্রদীপ দিতে হয়, আগরমোম জ্বালায়, আশীর্বাদ নেয়। অবশ্যই পাপ মুক্তির জন্য তা কামনা করি। মানব ধর্ম আর মানব জাতির মুক্তি সমান্তরাল বলছেন সংশ্লিষ্টরা। মুর্শিদ গান, দেহতত্ত্ব, গুরুভক্তি সনাতন ধর্মের মূল জিনিসটা দিয়ে গেছে এবং ইসলাম ধর্মের তিনি দিয়ে গেছেন। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির ধরিত্রী বিনির্মাণের আহ্বান সুধীজনদের। সুমন রায়, চ্যানেল আই, নরসিংদী। এবারে খেলার খবর। সদ্য শেষ হওয়া বিপিএল নিয়ে অনেক কথা বা বিতর্ক থাকতেই পারে, তবে স্বয়ং বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই বিপিএলকে দেখছেন দারুণ সফল এক টুর্নামেন্ট হিসেবে। প্রথমবারের মতো বিপিএল এর টিকিট থেকে পাওয়া লভ্যাংশ শেয়ার করছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে। একই সঙ্গে নিজ দপ্তরে সাবেক অধিনায়কদের ডেকে ঠিক করে নিয়েছেন আগামী বিপিএল এর অনেক কিছু। আরিফ চৌধুরীর রিপোর্ট। গত বছর আগস্টে দায়িত্ব নেয়ার পর ফারুক আহমেদের বোর্ডের জন্য প্রথম মাঠের চ্যালেঞ্জ ছিল বিপিএল আয়োজন। শুরুতেই নতুনত্বের আওয়াজ তোলেন, আগের চেয়ে বেটার এমন এক মিশন নিয়ে নতুন কিছু দেখানোর ঘোষণা আসে বোর্ড থেকে। এটা বলা যাবে না, তবে আগের চেয়ে বেটার হবে। কিন্তু আসর শুরু হওয়ার পর মাঠের ভেতরে বাইরে একের পর এক অপ্রত্যাশিত বিতর্ক
বিপিএলকে করে তুলেছিল তুচ্ছ তাচ্ছিল্যের টুর্নামেন্ট। তবে যেভাবেই হোক টুর্নামেন্ট শেষ হয়েছে। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলছেন এটিই সেরা বিপিএল। গত 10 এডিশনে যেই টিকিট বিক্রি করেছে আপনার 15 কোটি টাকার মতো, সেটা বিবেচনা করলে আমরা 1 বছরই এটা কাছাকাছি চলে গেছি এবং আপনারা এটা জেনে খুশি হবেন। আমরা টিকিট সত্য বিক্রি বাবদও আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি 1 কোটি টাকা করে। তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি বছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। ফারুক আহমেদের প্রথম পরিচয় তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক। তার মতো আগে পরে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছিলেন নিজ অফিসে। তাদের কাছ থেকে নিয়েছেন আগামী বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে উন্নতির পরামর্শ। সব ফর্মার ক্যাপ্টেন তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে, সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি। দুয়ারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টাইগারদের মিশন নিয়েও ভাবনার কথা শুনিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। একটা জিনিস ভালো লেগেছে আমার ক্যাপ্টেনের আত্মবিশ্বাস দেখে। সো আমার মনে হয় তারা নির্ভর। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হবে টাইগারদের। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারও সাউথ আমেরিকান অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে 13তম বারের মতো ল্যাটিন অঞ্চলীয় বয়সভিত্তিক টুর্নামেন্টের ট্রফি জিতল সেলেকাওরা। চূড়ান্ত পর্বে প্রথম 4 ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনার ছিল সমান 10 পয়েন্ট। তাই শিরোপা নির্ধারণী হয়ে দাঁড়ায় শেষ ম্যাচটি। এদিন আর্জেন্টিনা মুখোমুখি হয় প্যারাগুয়ের, তবে 3-2 গোলে হারে আলবিসেলেস্তের যুবারা। তার আগেই চিলিকে 3-0 গোলে উড়িয়ে শিরোপা নিশ্চিত করে ব্রাজিলের যুবারা। 73 থেকে 78 ম্যাচের এই 6 মিনিটের ব্যবধানে 3টি গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস। চিলির বিপক্ষে এই জয়ে আর্জেন্টিনার চেয়ে 3 পয়েন্টে এগিয়ে ট্রফি নিশ্চিত করে ব্রাজিল। অথচ এই দলই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে 6 গোল খেয়ে আসর শুরু করেছিল। শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের হতাশায় ডুবিয়ে শিরোপা উল্লাসে মাতে সাম্বার দেশ ব্রাজিল। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গত 15 বছরে আওয়ামী লীগ 1 ফোঁটা পানিও আনতে পারেনি বলে বিএনপির অভিযোগ। তিস্তা পাড়ে নদী রক্ষা কর্মসূচিতে লাখো মানুষ। সংস্কার করতে হলে রাজনীতিবিদদের দিয়ে করতে হবে বললেন তারেক রহমান। নির্বাচনের যত দেরি ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়বে সতর্কতা। রোজা ও ঈদে সুলভে চাল সহ নিত্যপণ্য নিশ্চিত করার ঘোষণা। মফস্বলে যথাযথভাবে কর আদায়ে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 7 উইকেটে পরাজয় টাইগারদের। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।